নমস্কার, আমি অংশুমান চক্রবর্তী। আজকে এই প্রথমবার ফেসবুক লাইভে এলাম আপনাদের সামনে। জানি না কেউ দেখছেন কি না, ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? যদি কেউ জানান। হ্যাঁ, সৌম্যজ্যোতি দেখছে। সৌম্যজ্যোতি ঠিকঠাক আছে? শকুন্তলা আছে, আমাদের বন্ধু শকুন্তলা। শোনা যাচ্ছে ঠিকঠাক? কেউ একটু জানালে ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আজকে প্রথমত আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, আর বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে। তার মধ্যেই আমরা শুরু করি অনুষ্ঠান। আসলে আমরা 2 মাসের অধিক সময় ঘরবন্দি, ফলে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সেইভাবে দেখা হওয়ার কোনো সুযোগ হয়নি। ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ফেসবুক মেসেঞ্জারে আমরা কথা বলি, দেখা হয়, কিন্তু ইচ্ছা ছিল সরাসরি যদি বন্ধুদের সঙ্গে একটু কথা বলা যায়। 2-1 বন্ধু তারা আমাকে উৎসাহিতও করেছেন, সেই জন্য আজকের এই ফেসবুক লাইভে আসা। আর আশা করি সারা পৃথিবী যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটি মারণ রোগ যাকে আমরা চোখে দেখতে পারছি না, অদেখা শত্রু, সেই শত্রুর সঙ্গে আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আশা করি আমরা জয়ী হব এই যুদ্ধে। প্রথমে আমি শুরু করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে, গীতাঞ্জলির কবিতা। যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে নাজে। সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো। রিক্ত ভূষণ দীন দরিদ্র সাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে নাজে। সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করলাম। আসলে আমাদের শয়নে স্বপনে জাগরণে রবীন্দ্রনাথ, তাই আজকের আমার অনুষ্ঠানের শুরুতেও রবীন্দ্রনাথ। আমার লেখালেখির শুরু আমার বাবাকে দেখে। আমার বাবা, আপনারা জানেন, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী, মূলত একজন ছড়ার শিল্পী। পাশাপাশি সব রকম লেখাই তিনি লেখেন। আমাদের যে পরিবার, সেই পরিবারে আমার জ্যাঠামশাই অশোক রঞ্জন চক্রবর্তী, তিনি মূলত গদ্যকার, গল্প উপন্যাস লেখেন। আমার ঠাকুরদাদাও লিখতেন, শশধর চক্রবর্তী। আমার ছোটদাদু অমরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন। ফলে সেই ধারা আমি পেয়েছি এবং চেষ্টা করছি লেখালেখি করার, সংস্কৃতির সঙ্গে থাকার, সংস্কৃতিকে ছুঁয়ে থাকার, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের প্রশ্রয় আমি পেয়েছি, আশা করি আগামী দিনেও পাব। বাবার লেখা একটি আমার খুব প্রিয় ছড়া আপনাদের শোনাই।
বাবার একটি বই প্রকাশিত হয়েছিল লাফিং ক্লাব, সেই বই থেকে হারিয়ে গেছে রূপকথারা, অশ্রুরঞ্জন চক্রবর্তী। 7 সাগর আর 13 নদী, ময়ূরপঙ্খী নাও, দেখবে না আর তোমরা যতই এদিক ওদিক চাও। সাপের মাথায় নেই তো মানিক, আধার হলে বন, সুখসারীরা আর বলে না কোথায় গুপ্তধন। কোথায় গেল রাজপুত্তুর, কোথায় পক্ষীরাজ, ছোটে নাশে বাগিয়ে ওসি, মাথায় পরে তাজ। মন্ত্রীপুত্র, কোটাল পুত্র, ওরা কোথায় আছে, আর আসে না বন্ধু হয়ে রাজপুত্রের কাছে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরা কোথায় গেল উড়ে, রাক্ষস আর খক্ষসেরা গেছে কতই দূরে। সোনার কাঠি রূপোর কাঠি রাজকন্যার ঘর, ছেলেবেলার গল্প হয়ে তুলতো মনে ঝড়। হারিয়ে গেছে রূপকথারা, কল্পনাতে গড়া, ঘরে ঘরে চলছে এখন শুধুই কমিক্স পড়া। বাবার এই ছড়াটি আমার খুব প্রিয়, সেই জন্য আপনাদের শোনালাম। বাবাকে দেখে আমার লেখালেখি শুরু, এবং এখন কবিতা লেখার চেষ্টা করলেও আমার শুরু হয়েছিল মূলত ছড়া রচনার মধ্য দিয়ে। বিভিন্ন পত্রপত্রিকায় আগে ছড়া লিখতাম, এখনও লিখি। আমি শুরুতে আজকে কিছু ছড়া শোনাবো, ছড়া অথবা কিশোর কবিতাও বলা যেতে পারে। আপনারা ছোটর দাবি পত্রিকার কথা জানেন, আমরা প্রায় 31 বছর ধরে এই পত্রিকা করছি বাবার সম্পাদনায়, ছোটদের পত্রিকা। আমি এখন যে লেখাটি পড়ব, এই লেখাটি প্রকাশিত হয়েছে এবছর শারদিয়া সন্দেশ পত্রিকায়। সন্দেশ আপনারা জানেন, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পরবর্তী সময় সুকুমার রায়, লীলা মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন। আর উপেন্দ্র কিশোর সুকুমারের পরের প্রজন্ম সত্যজিৎ রায়, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, তিনিও ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক। এখন সন্দীপ রায়। তো এই পত্রিকায় আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল, সেই লেখাটি কে গাইছে। কে যেন গান গাইছে ছাদে, আদৌ কি কেউ আছে? সুরের গুঁড়ো লাগছে এসে আম গাছে জাম গাছে, উঠছে নেচে জোনাকি দল গানের ছোঁয়া লেগে। শুনছে সে গান চন্দ্র তারা সমস্ত রাত জেগে। কে গাইছে? কোনো শ্রোতাই খোঁজ রাখে না তার, সবাই বলে দারুণ দারুণ, সত্যি চমৎকার। সূর্য যখন মাথার উপর তখন গানের ছুটি, হয় যে উধাও গায়ক এবং শ্রোতার লুটোপুটি। রাত নামলেই সপ্ত সুরে আসর ওঠে সেজে, অন্ধকারে দরাজ গলায় গাইতে থাকে কে যে। কে গাইছে? যায় না দেখা, ওঠে সুরের ঢেউ, মিলিয়ে যাবে সমস্ত সুর উঠলে ছাদে কেউ। লেখাটি শোনালাম সন্দেশ পত্রিকার থেকে, সন্দেশ পুজো সংখ্যায়। বন্ধুরা কেমন লাগছে বা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানান। অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। আসলে প্রথমবার লাইভ তো, খুব একটা অভিজ্ঞতা নেই। আমাকে এই কারিগরি সহায়তা করছে আমার ভাইপো অভিনন্দন চক্রবর্তী, বুলটু। আসলে নতুন প্রজন্মের কাছেও তো আমরা শিখি প্রতি মুহূর্তে। আমরা সবার, আমি ছাত্র। আমার একটি খুব প্রিয় কবিতা সুনির্মল বসুর,
আমার যারা ছাত্রছাত্রী তারা জানে, সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সূর্যি হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। সবার কাছে শেখার আছে, ফলে এমন নয় যে যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছেই শুধু শেখার, ছোটদের কাছেও আমরা শিখি। ফলে এই যে কারিগরি ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার আমরা অত জানি না, আমরা অত বুঝি না, তার কাছেই শিখি। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এবং এখন তো অনলাইনে প্রচুর কবিতা উৎসব হচ্ছে, আপনারা জানেন বন্ধুরা। আমাদের বিভিন্ন বন্ধু, বিভিন্ন পত্রপত্রিকা সংগঠন তারা আয়োজন করছেন। আমরা সেই সমস্ত অনলাইন কবিতা উৎসবে আমরাও অংশগ্রহণ করছি। আসলে আমরা জানি না যে কবে আবার আমরা মঞ্চে উঠতে পারবো, প্রেক্ষাগৃহে আমরা কবে ফিরে যাব। সেই বাংলা একাডেমি সভাঘর, সেই জীবনানন্দ সভাঘর, সেই রবীন্দ্র সদন, বা শুধু কলকাতা বা শহরাঞ্চল নয়, আমরা বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমরা কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এলাম, অসাধারণ টাঙ্গাইল কবিতা উৎসব। ফলে এই যে অনুষ্ঠান, এই যে সাহিত্য উৎসব, এই যে মেলা, আমরা যেখানে যাই সেখানে আমাদের কবি বন্ধুদের সঙ্গে দেখা হয়, আমরা ভাবের আদান প্রদান করি, আমরা গল্প গুজব করি, আমরা একসঙ্গে চা খাই, আলাপ আলোচনা করি। জানি না সেই দিন কবে ফিরবে, তবে ফিরবে এটুকু বিশ্বাস আমাদের প্রত্যেকেরই আছে। ফিরি আরেকটি লেখায়। কিশোর ভারতী এই সময়ের একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা, আপনারা জানেন। সেই কিশোর ভারতী পত্রিকার এবারে শারদীয়া সংখ্যায় আমি একটি ছড়া লিখেছিলাম, সেই ছড়াটি আপনাদের শোনাচ্ছি। বাঘের ডানা। বাঘের যদি গজায় ডানা, থাকবে না আর উড়তে মানা, বসবে না আর ঘরের দাওয়ায়, কাটবে সাঁতার হাওয়ায় হাওয়ায়, রাখবে দুচোখ রঙিন ফুলে, হয়তো যাবে হিংসা ভুলে, ঘুরবে কেবল মেঘের দেশে, গান গাইবে হেসে হেসে, দুইটি ডানা দাও তো ওকে, শুনেই পাখির জল দু চোখে, বাঘের ডানা হোক সে নকল, হবেই এবার আকাশ দখল, ঠিক কি হবে একটু ভেবে, এর উত্তর আমায় দেবে। শোনালাম কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত শারদীয়ায় আমার ছড়া। আসলে বাঘের জায়গা তো জঙ্গল, তাদের একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগর্ভে। একেবারেই তাই। আমরা দেখেছি সুন্দরবনের বেশ কিছু জায়গায় বা অনেক জঙ্গল যেখানে রয়েছে, পাহাড় জঙ্গল, সেখানে গাছ কেটে বসতি গড়ে তোলা হচ্ছে, যে কারণে বন্য পশুরা চলে আসছে আমাদের যেখানে বসত অঞ্চল সেই সমস্ত জায়গায়। ফলে আমরা যদি তাদের জায়গায় তাদের সুন্দরভাবে থাকতে দিই, বসবাস করতে দিই, আমরা যদি আমাদের জায়গায় থাকি, তাহলে কিন্তু কোনো বিরোধ হয় না। আমরা খবরের কাগজে দেখলাম একটি হাতিকে, একটি গর্ভবতী হস্তিনী, তাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি ফলের মধ্যে বোমা দিয়ে তাকে খাওয়ানো হয়েছে এবং তার ফল কি ভয়ঙ্কর, সেই নিয়ে সারা দেশ জুড়ে একটা তোলপাড়। এইগুলো আমাদের একটু ভাবতে হবে। যাই হোক, বাঘ নিয়ে একটি লেখা শোনালাম, আরও একটি লেখা আপনাদের শোনাই। এই লেখাটি প্রকাশিত হয়েছে এবছর রং বেরং পুজো সংখ্যায়।
অনেক মানুষ দেখছেন আমি বুঝতে পারছি। সত্যপ্রিয়দা রয়েছেন, দেবাশিসদা রয়েছেন, অনেকে রয়েছেন, অরু চট্টোপাধ্যায় দা, অরুদা রয়েছেন আমাদের খুব প্রিয় কবি, জুলি রয়েছেন আমাদের বন্ধু, খুব ভালো লিখছেন ছড়া কবিতা, অনেক বন্ধু দেখছেন। আমি ছড়ায় যাই। চলো সুন্দরবনে। যদি আমি পুষি একটা মস্ত বাঘ, যদি আমি পুষি একটা মস্ত বাঘ, কি কি উপকার হতে পারে বলো ভেবে? এটুকু শুনেই তোমরা করলে রাগ, এটুকু শুনেই তোমরা করলে রাগ। কি ভাবছো বাঘ হাত পা কামড়ে দেবে? একদম নয়। মনে করো বাঘ যদি পোষ মেনে যায় হিংসার কথা ভুলে, সাঁতরে আমাকে পার করে দেবে নদী, সময়ের আগে নিয়ে যাবে স্কুলে, সকাল সন্ধে ঘোরাবে নানান পাড়া। বাঘ যে নিরীহ ফেলবে না কেউ জেনে, ফুটবল মাঠে খেলতে নিত না যারা, দেখবে তারাই চলবে আমাকে মেনে। রাস্তায় ভিড় সব হয়ে যাবে দূর, হেঁটে যাবে বাঘ তার পিঠে বসে আমি, মনের মধ্যে বাজবে খুশির সুর। তোমরা এটাকে মনে করো পাগলামি? বাস্তবে এটা সত্যি হতেই পারে। বহুদিন থেকে ইচ্ছা পুষেছি মনে, কোনো কাজ নেই সামনের বুধবারে, বাঘ ধরে আনি চলো সুন্দরবনে। একটু মজার ছড়া। একটা সময় প্রচুর মজার ছড়া লিখতাম বিভিন্ন পত্রপত্রিকায়। বাবার বন্ধু, আমরা খুব ছোটবেলা থেকেই তার স্নেহ পেয়েছি, কবি ভবানী প্রসাদ মজুমদার ছড়া লিখে তাকে শোনাতাম, বাবাকে শোনাতাম। আরও যাদের ছড়া আমার খুব প্রিয় সাম্প্রতিক সময়ে, কবি শ্যামলকান্তি দাস। শ্যামলদা বড়দের জন্য তো অসাধারণ লেখেন, পাশাপাশি শ্যামলদার ছোটদের লেখার কোনো তুলনা হয় না। শ্যামলদার ছোটদের ছড়ার প্রচুর বই আছে, আমরা অনেকেই জানি, আমরা সেগুলো পড়েছি। একটি পংক্তি আমার মনে পড়ছে যে, আনন্দ ফুটেছে গাছে। কি অসাধারণ ভাবনা শ্যামলদার। অপূর্ব দত্ত আমার খুব প্রিয় ছড়া শিল্পী ছিলেন, দীপ মুখোপাধ্যায়, রতনতনু ঘাটি। আরেকজন খুব প্রিয় ছিলেন প্রমোদ বসু। বড়দের লেখার পাশাপাশি প্রমোদদার ছোটদের লেখার কোনো তুলনা ছিল না। চন্দননাথ এই মুহূর্তে খুব ভালো ছোটদের জন্য লিখছেন। এদের পড়ে এদের কাছে আমরা শিখি, প্রতিনিয়ত শিখছি। ওই যে বললাম সবার আমি ছাত্র, প্রত্যেকের কাছেই তো আমাদের শেখার আছে। শুধু তাই না, আমাদেরও তো বয়স হচ্ছে, আমরা কবেই 40 পেরিয়েছি, মধ্য বয়সে। আমাদের পরের প্রজন্ম তারাও কিন্তু লিখছেন, এবং তাদের মধ্যেও অনেকেই খুব ভালো লিখছেন। ছোটর দাবি পত্রিকায় তারা লেখার পাঠান, আমরা তাদের লেখা প্রকাশ করি, বা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা শুকতারায় তাদের লেখা পড়ি। কিশোর ভারতী, সন্দেশ, রং বেরং। তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বাংলার বাইরে থেকে, ত্রিপুরা, আসাম থেকে বিভিন্ন ছোটদের পত্রপত্রিকা বেরোয়। আমি এখন কথা বলছি ছোটদের লেখালেখি নিয়ে। ফলে শিশু সাহিত্যের যে ধারা, বাংলা ছড়ার যে ধারা, সেটা কিন্তু এগিয়ে চলেছে। রবীন্দ্রনাথ ছড়া লিখতেন, সুকুমার রায় লিখতেন, সুনির্মল বসু লিখতেন। তারপরের যে অন্নদা শঙ্কর রায়, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রথম সভাপতি অন্নদা শঙ্কর রায়। আর একজনের নাম তো বলতেই হয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বড়দের কবিতা তো আমরা পড়ি, আমরা জানি, পাশাপাশি তিনি ছোটদের জন্য যা লিখে গেছেন, মণিমাণিক্য তিনি রেখে গেছেন ছোটদের জন্য শিশু সাহিত্যে। তিনি নেই, কিন্তু তার লেখাগুলি আমাদের কাছে রয়েছে, আমরা পড়ি, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও পড়েন। স্বপনদা রয়েছে, স্বপন কুমার রায়কে দেখতে পাচ্ছি। স্বপনদা এলোমেলো পত্রিকা করতেন। প্রাণনাথ দা রয়েছেন, প্রাণনাথ শেঠ হলদিয়া থেকে। গোবিন্দ বারিক রয়েছেন, মিঠুন চক্রবর্তী রয়েছেন। অনেক বন্ধু দেখছেন,
খুব ভালো লাগছে। আমি আসলে সবাইকে ঠিক ফলো করতে পারছি না। প্রথমবার লাইভে এলে যা হয়, খুব ভয়ে ভয়েই ছিলাম। এরপরে যে লেখাটি আমি শোনাবো, পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির একটি পত্রিকা আছে, আপনারা জানেন, চির সবুজ লেখা। চির সবুজ লেখার উৎসব সংখ্যায় আমার একটি লেখা প্রকাশিত হয়েছে, অচেনা গ্রামের রূপকথা। খুব ছোটবেলায় আমার শৈশব জীবন কেটেছে হাওড়া জেলার শ্যামপুরে। বাবা চাকরি সূত্রে ওখানে ছিলেন কয়েক বছর। সেই শ্যামপুরে বছর চারেক আমরা ছিলাম। আমার সহজ পাঠের দিনগুলো কেটেছে শ্যামপুরে। সেই যে ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘিতার মাঝখানটিতে তালবন তারি চারিভিতে, বা ওই জায়গাটা, বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। তো এই বড় বউ মেজ বউ রবীন্দ্রনাথ কাদের দেখে লিখেছেন আমি জানি না, কিন্তু কিছু কিছু লেখা তো নিজের লেখা হয়ে ওঠে। আমি এই বড় বউ মেজ বউ এদের আমি দেখেছি, আমার চোখে দেখা বড় বড় বউ মেজ বউ। কারণ আমরা যেখানে থাকতাম, ভাড়া থাকতাম যাদের বাড়িতে, পাখিরাদের বাড়িতে, সেখানে ছিলেন বড় বউ মেজ বউ। তাদেরকে আমি বড় মা মেজ মা বলতাম। আত্মীয়দের কাছে যে স্নেহ ভালোবাসা পেয়েছি, তারা হয়তো, তাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তারা কোনো অংশে কম নন, আত্মীয়র থেকে কোনো অংশে কম নন। আমার মনে পড়ছে প্রায় 30 বছর পর, আমরা চলে আসা 30 বছর পর একবার একটি অনুষ্ঠানে শ্যামপুরে গিয়েছিলাম। তো সেই পাখিরাদের বাড়িতে আমি দেখা করেছিলাম। 30 বছর পর ফিরে আসা একজনকে দেখে, যে খুব ছোট ছিল, সে তখন মাঝ বয়সী, তাকে যেভাবে তারা আপন করে নিলেন, স্মৃতি রোমন্থন করে, ভাবতেই পারবেন না। আমার এই কবিতা তাদেরকে নিয়েই। অচেনা গ্রামের রূপকথা। ঠিক ছবি নয়, ছবির মতন, ছায়া ছায়া এক গ্রাম। দেখেছি বলেও মনে পড়ছে না, জানা নেই তার নাম। কারা থাকে তাও অজানা আমার, তবে মুখগুলো চেনা। আমি ভুললেও মনে হয় তারা কোনো কথা ভুলবে না। আমাকে দেখলে চিনতে পারবে, বলবে সবাই, আয় এসেছিস তুই বহুদিন বাদে, 30 বছর প্রায়। আমি তো 11, কোথায় ছিলাম 30 বছর আগে? তাহলে কি করে আমাকে দেখলো? শুনেই অবাক লাগে। আমি যে দুষ্টু ওরা সেটা জানে, খেতে ভালোবাসি তাও। কলার পাতায় তালের ফুলুরি দিয়ে বলে গেল, খাও, শেষ করলেই আবার আনবো। নারকেল নাড়ু আছে বাগানে, তাকাও, তোমার জন্য সুর ছুঁয়ে যায় গাছে। বাবা মা এবং বোনের কথাও জানতে চাইল ওরা, বলল ভুলিনি আমরা তোমার আম গাছে ঢিল ছোঁড়া। ছোটবেলা থেকে ফুল ভালোবাসো, সে কথাও আছে মনে। তাই দল বেঁধে সবাই গিয়েছি হলুদ ফুলের বনে। কাঠের পুতুল তৈরি করেছি, ঘুমোইনি কেউ রাতে। খুব সাবধানে নিয়ে যাবে, দেবে ছোট্ট বোনের হাতে। তালের ফুলুরি নারকেল নাড়ু বেঁধে দেব, নিয়ে যাবে। এত দূর পথ ফেরার সময় কোথায় খাবার পাবে? বাড়ির জন্য দিয়ে দেব কিছু, খেও সবাই মিলে। খুঁজেছি অনেক, 30 বছর কোথায় লুকিয়েছিলে? কি যে বলে ওরা কিছুই বুঝি না, তবে লোকগুলো ভালো। ছায়া ছায়া গ্রাম, চোখের উপর ঠিকরে পড়ল আলো। চোখ মেলতেই দেখলাম আমি বিছানায় আছি শুয়ে।
অচেনা গ্রামের রূপকথা লেখা বইটা রয়েছে ছুঁয়ে। চোখ মেলতেই দেখলাম আমি বিছানায় আছি শুয়ে। অচেনা গ্রামের রূপকথা লেখা বইটা রয়েছে ছুঁয়ে। আসলে এইরকম রূপকথা প্রত্যেকের জীবনেই আসে। দীপদা রয়েছেন, দীপ মুখোপাধ্যায়। দীপদার কথা বলছিলাম একটু আগে, আমার অত্যন্ত প্রিয় একজন ছড়া শিল্পী। তবে দীপদা এখন সব রকম লেখাই লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন। আমাদের খুব প্রিয়, আমার ছোটর দাবি পত্রিকার একদম শুরুর দিক থেকে দীপদা আমাদের লেখক। আমাদের মৌ রয়েছেন, আমাদের বন্ধু মৌ, দেবপ্রিয়া মৌ এই সময়ের একজন উল্লেখযোগ্য সঞ্চালিকা, দেবপ্রিয়াও তাই। খুব ভালো লাগছে। আপনারা, মৌমিতা রয়েছে, মৌমিতা আমাদের কথাশরীতের বন্ধু। কথাশরীত আপনারা জানেন, রবীন ভট্টাচার্য এই সময়ের উল্লেখযোগ্য একজন বাচিক শিল্পী, তার পরিচালনায় কথাশরীত এগিয়ে চলেছে। 2 বছর অন্তর আবৃত্তি উৎসব, ছড়া উৎসব, পাশাপাশি কবি প্রণাম অনুষ্ঠান তিনি আয়োজন করেন। নতুন প্রজন্মের শিল্পীদের তিনি সুযোগ দেন তার মঞ্চে। যখন এখন হয়তো কিছু মানুষ আমাদের চিনেছেন, যখন সেভাবে কেউ চিনতেন না, সেই সময় কিন্তু রবীন্দ্র আমাদের সুযোগ দিয়েছেন। তার প্রশ্রয়ের হাত আমার মাথায়, কাঁধে রেখেছেন। বেশ কয়েকটি লেখা শোনালাম। বন্ধুরা কেমন লাগছে? আচ্ছা, মিঠুন লিখেছেন দারুণ, মৌমিতা লিখেছেন বাহ বাহ, বাবলুদা, বাবলু কাজী আমি তো হাজির তোমার লাইভ অনুষ্ঠানে। বাবলুদা একটি ছবি আমাদের তুলেছিলেন, মনে আছে? আজ থেকে প্রায় 30-35 বছর আগে বাংলা একাডেমিতে একটি ছড়া উৎসব হয়েছিল ইকিড় মিকিড়ের, দেবাশিস বসু, তখন আমরা খুব ছোট। সেই ছবিটি তিনি ফেসবুক, যখন আমরা ফেসবুক জয়েন করি, বাবলুদা আমাদের পাঠিয়েছিলেন সেই ছবিটি। তখন এক মাথা চুল, কম বয়স, রোগা। মাঝে মাঝে আমরা সেই ছবিটি, পরিমলদা রয়েছেন, পরিমল চক্রবর্তী এই সময়ের একজন উল্লেখযোগ্য বাচিক শিল্পী, আবৃত্তি বলয়ের কর্ণধার, আমাদের দাদা। আমি তো ভাবতেই পারছি না আমার প্রথম লাইভ অনুষ্ঠানে এত মানুষকে আমি আমার সঙ্গে পাবো, পাশে পাবো। আর আরও কয়েকটি লেখা আপনাদের শোনাবো। খুব পুরনো একটি লেখা শোনাই, একদম শুরুর দিকে এই লেখা লিখেছিলাম, ছোটর দাবি পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই লেখাটি। লেখাটির নাম ফেল গবেষক। ফেল গবেষক। ফেল গবেষক। অভিশা রয়েছে, আচ্ছা, খুব ভালো। শুরু করছি। গবেষক। সরবেড়িয়ায় থাকেন তিনি, শরদিন্দু সরখেল। ভালোবাসেন তারা, সরবেড়িয়ায় থাকেন তিনি, শরদিন্দু সরখেল। ভালোবাসেন তাদের যারা পরীক্ষাতে হয় ফেল। এই বছরই ফেল কলেজে হলেন তিনি মাস্টার। ছাত্র ধরে পড়ান জোরে, নিয়ে চক আর ডাস্টার। ফেল নিয়ে তার গবেষণা, সঙ্গে রাখেন ঝোল্লা। কে নম্বর কম পেয়েছে, কেই বা পেল গোল্লা। ফেলুসপাটি ছাত্রগুলো পেত ফেলুস ডিগ্রি। কোচিংয়ে তার ভিড় করে সব, খুব চটপট, শীঘ্রই। ফেল জগতে জনপ্রিয় নামই শরদিন্দু। ফেল দুনিয়ার সবাই চেনে, গঙ্গা থেকে সিন্ধু। বিদেশ থেকে প্রকাশ পেল ফেল তত্ত্ব বই তার। ফেল জগতে একাই রাজা, প্রতিদ্বন্দ্বী কই তার। হিসাব রাখেন ফেলুসগুলোর দুবাই থেকে দমদম। পুরস্কৃত করেন তাকে, নম্বর যে পায় কম। ফেল সংবাদ পত্রিকাটি সম্পাদিত তার যে, হয় বিক্রয় দেশ বিদেশে অতি সুলভ চার্জে। ফেটে ওঠেন রাগে তিনি, পড়াশোনায় মাতলে। ফেল করবার উপায়টি তাই সবাইকে দেন বাতলে।
ফেলুভূষণ উপাধিটা দিলেন তাকে সরকার। বক্তৃতাতে মন্ত্রী বলেন, এমন লোকই দরকার। অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি। বনশ্রী রায় দাস রয়েছেন মেচেদা পাঁশকুড়া অঞ্চল থেকে। এরপরে যে লেখাটি শোনাবো কবিতাটির নাম লন্ডনের বন। বনশ্রীদি লিখেছেন খুব সুন্দর। সৌরভ কুমার দেখছেন, সৌমেন মুখার্জি, সৌমেন দা খুব ভাল লাগছে। সৌমেন দা আপনি রয়েছেন। সৌমেন দা ব্যাটরা মহিলা সমিতি দুর্গোৎসব কমিটির একজন অন্যতম কর্ণধার। যদিও মহিলা সমিতি, কিন্তু সৌমেনদাকে বাদ দিয়ে এই পুজো হয় না। গত বছর এই পুজো অনেকগুলো পুরস্কার পেয়েছে। ছোটর দাবি পত্রিকা থেকেও আমরা তাদের পুরস্কৃত করেছি। অমিত দা রয়েছেন, অমিত চক্রবর্তী। অমিত দা খুব ভালো দাদা, আমাদের বন্ধু। আমরা একসঙ্গে বহু অনুষ্ঠানে সঞ্চালনা করেছি অমিত দার সঙ্গে। অমিত দা ভালো কবিতা লেখেন, আবৃত্তি তো করেনি। অমিত দা নিয়মিত একটি অনুষ্ঠান করছেন ফেসবুকে, বিভিন্ন কবির কবিতা, কখনো নিজের কবিতা তিনি আমাদের শোনাচ্ছেন। আমার কবিতাও পড়েছেন অমিত দা, অনেক ধন্যবাদ, তুমি আছো। এবারে যে কবিতাটি শোনাবো, লন্ডনের বন। লন্ডন থেকে গতকাল রাতে কাকা করেছিল ফোন, খুব শীঘ্রই আসবে এখানে, সঙ্গে কাকিমা বোন, বেশ মজা হবে। কিন্তু আমার একটাই প্রবলেম, কাকিমা মোটেও বাংলা জানে না, কাকিমা আসলে মেম। আমি ইংরেজি পড়তে শিখেছি, বলতে পারি না মোটে, বলতে গেলেই সবটাই দেখি ভুল বলা হয়ে ওঠে। খুড়তুতো বোন ইলিনা দারুণ কথা বলে ইংলিশে, এখানে এলেই সবার সঙ্গে থাকে খুব মিলেমিশে। ও আমার কাছে বাংলা শিখেছে, শুনেছে বাংলা গান, যদিও প্রবাসী তবু আছে ওর এদেশের প্রতি টান। বনের বর্ণ পরিচয় পড়া পড়েছে সহজ পাঠ, সেবার ক্লাবের ফাংশনে গিয়ে আবৃত্তি করে হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি কি দারুণ উচ্চারণ, মনেই হয় না লন্ডনে থাকে আমার সে ছোট বোন। বিদেশে থাকলে বাংলা না জানা যদিও ফ্যাশন আজ, বোনটি আমার সে পথে হাঁটেনি, এটাই কাজের কাজ। কাকা বলছিল লন্ডনেও সে বাংলা চর্চা করে, শিশু ভোলানাথ আবোল তাবোল বোন নিয়মিত পড়ে। বাংলা লেখার জন্য কাকিমা খাতা দিয়েছেন তাকে, বোন বলছিল খুব শীঘ্রই চিঠি ফেলবে সে ডাকে, সে চিঠি আসবে আমার নামেই, পুরো বাংলায় লেখা, কারণ আমার কাছেই তো ওর প্রথম বাংলা শেখা। আমরা বাংলায় থেকে অনেক সময় বাংলাকে অগ্রাহ্য করি, অথচ আমার পঙ্কজদা রয়েছেন, পঙ্কজ সাহা, প্রণাম পঙ্কজদা। আমরা খুব ছোটবেলা থেকেই আপনার খুব ভক্ত, দূরদর্শনের সেই দিনগুলো আমরা আজও ভুলতে পারি না। আপনাকে দেখেই আমরা শিখেছি যেটুকু শিক্ষা, আপনিও আমার একজন গুরু, আমার প্রণাম নেবেন। প্রদীপ চিকি রয়েছে, আমাদের উত্তরবঙ্গ সংবাদের খুব পুরনো বন্ধু। অলোকদা রয়েছেন, অলোক বিশ্বাস রয়েছেন, কবিতা ক্যাম্পাস এই সময়ের স্বরূপ রয়েছে, স্বরূপাদক। কবিতা ক্যাম্পাস এই সময়ের একটি উল্লেখযোগ্য কবিতা পত্রিকা, তার আয়োজনে কবিতা কার্নিভাল হতো, আমরা কবিতা পড়েছি, আমরা লিখেওছি এই পত্রিকায়। খুব ভালো লাগছে আপনারা এসেছেন আজকে আমার এই লাইভ অনুষ্ঠানে। এরপরে যে লেখাটি পড়ব এটাও একটি কিশোর কবিতা। মিঠুন লিখেছেন, পড়েছি কবিতাটা আগেই, এখনো
খুব মনে আছে, শুনতে খুব ভালো লাগলো। হ্যাঁ, এই এই যে লেখাটি আমি পড়লাম এটা রং বেরঙে বেরিয়েছিল পরবর্তী সময়ে। আমার যে কবিতার বই সেরা আবৃত্তির কবিতা, সেই বইতে সংকলিত হয়েছে। পরের কবিতার নাম ছিপ। হ্যাঁ, দীপদা বাবার ছড়া আমি শোনাবো। দীপদা লিখছেন বাবার একটি ছড়া পড়ো। আমি শুরুতে বাবার একটি ছড়া পড়েছি, আবার পড়ব। অপূর্বদা রয়েছেন, অপূর্বদাও আমার মাস্টার মশাই, প্রণাম অপূর্বদা। কুন্তলা রয়েছে আমাদের বোন, বাচিক শিল্পী, আমরা আকাশবাণীতে একসঙ্গে কাজ করি, খুব ভালো লাগছে। এইভাবে অন্তত আমাদের দেখা তো হচ্ছে। এই লেখাটির নাম ছিপ। গ্রামের নাম খোসালপুর, গ্রামের শেষে ডুমুর গাছ, গাছের পাশে হাট পুকুর, পুকুরে কেউ ধরছে মাছ। দাদুর হাতে লম্বা ছিপ, নাতির চোখে কৌতূহল, জলের বুকে হাওয়ার ঠোঁট, তাতেই কেঁপে উঠছে জল। পুকুর ভরা শালুক ফুল, দাদুর পাশে মাছের চার, বিকেল গড়ায় সন্ধে হয়, ছড়িয়ে যায় অন্ধকার। পথের ধারে বাঁশের বন, গা ছমছম ভূতের ভয়, ছোট্ট নাতি ভাবছে আর বাইরে যাওয়া উচিত নয়। সবার ঘরে বাজছে শাঁখ, কেউ প্রদীপ ধূপ জ্বালায়, আকাশে চাঁদ দেয় উঁকি, নাতির মনের ভয় পালায়। রান্নাঘরে ব্যস্ত মা, গরম ভাত মাছের ঝাল, দাদুর কানে নাতির মুখ, আবার ছিপ ফেলবে কাল। দাদু এবং নাতির মিষ্টি মধুর সম্পর্ক, সেই নিয়েই। মহুয়া রয়েছে, মহুয়া আমাদের ছোট্ট বোন, আমার সহকর্মী, উত্তরবঙ্গ সংবাদে আমরা একসঙ্গে কাজ করি। তারাদের কথার অন্যতম তারা আমরা বলি। মহুয়া রয়েছে, খুব ভাল লাগছে। আচ্ছা, কল্লোলদা রয়েছেন, কল্লোল চক্রবর্তী। কল্লোলদা অঙ্কুরোদ্গম যে সংস্থা আমরা জানি এই সময়ের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংস্থা, সেই সংস্থার অন্যতম প্রাণপুরুষ। দুর্গাদাস বিদ্যা রয়েছে, দুর্গাদা, হ্যাঁ ঠিক আছে, আরও কিছু কবিতা পড়ব। শান্তিময় রায় রয়েছে, শান্তি আমাদের স্থানীয়, আমার ছোট্ট ভাই। দীপদা অনুরোধ করেছেন বাবার একটি ছড়া। প্রদীপদা রয়েছেন, প্রদীপ আচার্য এই সময়ের আরও একজন অত্যন্ত জনপ্রিয় ছড়া শিল্পী। প্রদীপ আচার্য, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা তার লেখা পড়ি। আসলে এই মানুষগুলোর কাছেই তো আমরা শিখি। আমি নিজেকে সমৃদ্ধ করি প্রত্যেকের লেখা পড়ে, সবার আমি ছাত্র। রাজকুমার ঘোষ রয়েছে, খুব ভাল লাগছে। বাবার যে ছড়াটি আমি শোনাবো, পরীক্ষার ফল ছড়াটির নাম, খুব মজার ছড়া, দুজনের কথাবার্তা। পরীক্ষার ফল, অশ্রুরঞ্জন চক্রবর্তী। এই ছড়াটি বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় বা বিভিন্ন অনুষ্ঠানে অনেকে আবৃত্তি করে, অনেকেই শুনেছেন। পরীক্ষার ফল। পরীক্ষারই ফল বেরুলো, তোর ফলাফল কি? বিশু আবার ফেল করেছে, কি লজ্জা, ছি। বিশুর খবর কে চাইছে, তোর কি হলো বল? এবার কিন্তু খারাপ হলো বংশীধরের ফল। বংশীধরের খবর আবার জানতে চাইছে কে? প্রভাস ছিল ভালো ছেলে, ফেল করেছে সে। টেনে আবার আনলি প্রভাস, তোর সংবাদ কই? বঙ্কা বাসু ফেল করতে উঠেছে হইচই। তোর কথাটা বলবি কিনা, রাখিস কেন চেপে? হরির ফেলে তার বাবা মা ভীষণ গেছে খেপে। পরের খবর জেনে কি লাভ, তোর খবরই চাই। রবির ফেলের খবর সঠিক,
আমারও ঠিক তাই। একটি ঘটনার কথা বলি। একটি আবৃত্তি অনুষ্ঠানে বাবা গিয়েছিলেন। বাবাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সে বছর, সম্ভবত আন্দুলে কথাশরীতের। বাবা মঞ্চে এই ছড়াটি পড়ে নেমে এসেছে দর্শক আসনে বসে। একটি বাচ্চা মেয়ে, সে বাচ্চা এখন আর খুব বাচ্চা নেই, অনেক বড় হয়ে গেছে, তবে তখন 7, 8, 9, 10 এর মধ্যে তার বয়স। সে একটি খাতা এনে বাবার অটোগ্রাফ নিল, একটা সই দিন, বাবা নাম লিখে দিল। বাবাকে বলছে যে তুমি আমার কবিতা কেন বললে, ওটা তো আমার কবিতা। বাবা বলছেন তাই? বলছে হ্যাঁ, কারণ আমি এই ছড়াটি বলে, এই কবিতাটি বলে বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে আমি এটা আবৃত্তি করি, এটা তো আমার ছড়া। বাবা বললেন হ্যাঁ, এটা তোমারই ছড়া। আর এবারে পয়লা বৈশাখে আপনারা জানেন বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র আমরা তৈরি করেছি, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী তথ্যচিত্র। আপনারা অনেকেই সেই তথ্যচিত্র দেখেছেন। আমাদের স্নেহের ছাত্র সৌম্যজ্যোতি খুব সহযোগিতা করেছে এই তথ্যচিত্র নির্মাণে। ইউটিউবে এটি রাখা রয়েছে, অনেক মানুষ দেখেছেন। আপনারা যারা দেখেননি তারা দেখবেন। সেই তথ্যচিত্রেও বাবা এই পরীক্ষার ফল ছড়াটি পাঠ করেছেন। রাজীব রয়েছে আমার খুব বন্ধু, ছোটবেলার বন্ধু, বিশিষ্ট চিত্রশিল্পী সঞ্জয় কর্মকার। সঞ্জয় দা এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি এবং ছড়া শিল্পী। তিনি রয়েছেন, দেখছেন আমার অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আসলে প্রথমবার লাইভ তো, আমি ভাবিনি যে এত মানুষের ভালোবাসা পাবো, সহযোগিতা পাবো। এরপরে যে লেখাটা আমি পড়ব, চাঁদের শহরে। চাঁদের মাটিতে শহর হয়েছে, তৈরি হচ্ছে ফ্ল্যাট। খুব শীঘ্রই আমরা সেখানে যাব। রাতের আকাশে তারারা ফুটবে, ছাদের ওপরে উঠে দূর থেকে আমি পৃথিবী দেখতে পাব। পৃথিবীর দিকে তাকিয়ে নাড়ব আমার 2টি হাত। দূরবীন দিয়ে বন্ধুরা দেখে নেবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আকাশে উড়িয়ে আলোর ঘুড়ি আমার জন্য সিগন্যাল ওরা দেবে। পুজোয় আসব এই পৃথিবীতে মহাকাশ যান চেপে। দশমীর শেষে আবার চাঁদের দিকে। সঙ্গে রাখব পুরনো বন্ধু তমাল, পাবলো, বুবাই, দীপ, ভম্বল, সুইটি ও জাগরিকে। চাঁদের স্কুলেও আমার অনেক নতুন বন্ধু হবে। নতুন অফিসে যাবেন আমার বাবা। মায়ের সঙ্গে কোন দিন আমি কোথায় বেড়াতে যাব, এখন থেকেই সব কিছু আছে ভাবা। চাঁদের শহরে রোমাঞ্চ খুব, সেটা তো বুঝতে পারি, কিন্তু আমার পৃথিবীই বেশি প্রিয়। চাঁদের ফ্ল্যাটটা না কেনাই ভালো। ঠাকুমা, কথাটা তুমি তোমার ছেলেকে একটু বুঝিয়ে দিও। জানি না কোনোদিন চাঁদে শহর তৈরি হবে কিনা। বাবার একটা ছড়া, হ্যাঁ দীপদা, বাবার 2টো ছড়া শুনিয়েছি, দেখছি। তন্দ্রা ভট্টাচার্য রয়েছেন, খুব ভালো লাগছে আপনারা সঙ্গ দিচ্ছেন আজকের সন্ধ্যায়। এবং খুব চিন্তায় ছিলাম যে আদৌ অনুষ্ঠানটা করতে পারবো কিনা, কারণ যেভাবে আকাশ সেজে উঠেছিল, তারপরে বিদ্যুৎ কতটা সঙ্গ দেবে এইসব নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে সহযোগিতা করছে। মৌসুমী চট্টোপাধ্যায় রয়েছেন। মৌসুমী একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। মৌসুমীর বাবা পিতৃদেব আমার পিতৃদেবের একজন বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
কবি সমর কুমার চট্টোপাধ্যায়, পরত পত্রিকার সম্পাদক, কালনা থেকে এই পত্রিকা ওরা করেন। সৌরেনদা এসেছেন, সৌরেন চট্টোপাধ্যায় সঞ্চয়িতা আবৃত্তি সংস্থার কর্ণধার। সৌরেনদা প্রত্যেক বছর আবৃত্তি উৎসব করেন। আমার সৌভাগ্য হয়েছে এই আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করার, এবং গত বছর আমি উদ্বোধন করেছিলাম এই আবৃত্তি উৎসবের। এবছরও হওয়ার কথা ছিল, আপাতত স্থগিত রয়েছে, তবে আমরা আশা করি আবার হবে, আবার আমরা মিলিত হব একসঙ্গে। সৌরেনদা নিয়মিত ফেসবুক লাইভে আসেন। সৌরেনদা স্ত্রী বৌদি আমাদের, তিনিও সৌরেনদার সঙ্গে থাকেন। খুব ভাল লাগছে আপনারা আছেন, প্রচুর মানুষ লাইক করছেন দেখতে পাচ্ছি। এই লেখাটির নাম রাতের অন্ধকারে। আমাদের গ্রামে সন্ধে নামলে ঝিঝি পোকা ডেকে ওঠে। চাঁদ এসে বসে ডুমুর গাছের মাথায়। কৃষ্ণ আকাশে আলাপ জমায় নক্ষত্রের দল। হাওয়া চুমু দেয় বট শিরীষের পাতায়। মাও কাকিমারা প্রদীপ জ্বালায় তুলসী তলায় গিয়ে। ধূপ ধুনো দেয়, শাঁখ বাজে ঘরে ঘরে। এমন সময় মনটা আমার কোথায় হারিয়ে যায়। ঠাকুমার কথা বারবার মনে পড়ে। আমাদের গ্রামে কানা নদী আছে, জল বেশি নেই তাতে। জোনাকির আলো তার বুকে খেলে যায়। পশ্চিম পাড়ে বারোয়ারি তলা, সেখানে চাষিরা মিলে নাম কীর্তন করে প্রতি সন্ধ্যায়। মোরাম বিছানো রাস্তার পাশে দোল খায় ঘেঁটু ফুল। সমাদর নেই, তাকিয়ে দেখে না কেউ। লণ্ঠন হাতে পথযাত্রীরা পাশ দিয়ে চলে যায়। পুকুরের পাড়ে কুকুরের ঘেউ ঘেউ। জ্যোৎস্না রাত্রে কৃষিক্ষেত জুড়ে মায়া মাখা নীরবতা। রোমাঞ্চ ভাসে বাঁশবাগানের ধারে। ওড়ে সাদা পেঁচা, কান পাতলেই শুনি শেয়ালের ডাক। রূপকথা নামে রাতের অন্ধকারে। রিজু রয়েছে, রিজু আমাদের এই অঞ্চলেরই একজন আমার স্নেহের ভাই। রিজু খুব ভালো লেখে, এখন রিজু মন নামেও ফেসবুকে রয়েছে। শুভ সরকার, শুভদা রয়েছেন। শুভদা খুব গুণী মানুষ, স্নেহ করেন। আরেকটি লেখা পড়ব, ছোটদের লেখা অনেকগুলোই পড়লাম, এবার বড়দের লেখা কয়েকটি আমি শোনাবো। বড়দের লেখার মধ্যে প্রথম যে লেখাটি আমি শোনাবো সেই কবিতাটির নাম শাস্তি। এই লেখাটি প্রকাশিত হয়েছে এবছর কবি শ্যামলকান্তি দাস সম্পাদিত কবি সম্মেলন পত্রিকার পুজো সংখ্যায়, নতুন কবি সম্মেলনে। শাস্তি। বাতিল সময় থেকে দুদণ্ড আমি পেতে পারি। নীরব সময় দিও, নিজেই ফুটিয়ে নেব ভাষা। চাওয়া কি দীর্ঘ হলো, শূন্য হাতে ফিরে যাব বাড়ি। পূরণ হবে না আজও গোপনে সাজানো প্রত্যাশা। হলুদ পাতার দশা মাঝে মধ্যে অস্থির লাগে। কৃষ্ণ কেশরে কেউ যদি রাখে সচল আঙুল, পদাবলী পাঠ নেব, পৌঁছে যাব দ্রুত পূর্ব রাগে। হিসেব মেলে না, শুধু জন্ম নেয় বিন্দু বিন্দু ভুল। চেয়েছি দুদণ্ড মাত্র, বিনিময়ে
দিলে নিষ্ঠুরতা, নিরীহ ভিক্ষুক তাকে টেনে আনলে রাজার সভায়, চুম্বনের অছিলায় কেড়ে নিলে সমস্ত কথা, কি আমার অপরাধ না জেনেই শাস্তি হয়ে যায়। শোনালাম কবিতা শাস্তি। নৃপেন্দা রয়েছেন, অনুজ রয়েছে। অনুজ আমাদের বন্ধু। অনুজ একটি খুব উল্লেখযোগ্য কাজ করছে, বিভিন্ন কবির কবিতা অডিও ইউটিউবে প্রকাশ ঘটাচ্ছে। অনুজ আমাদের কবিতাও অনুজ ইউটিউবে রেখেছেন। অনেক পুরনো বন্ধু আমাদের। মনে পড়ে আকাশবাণী কলকাতায় তখন যুববাণীতে আমরা কবিতা পাঠের অনুষ্ঠানে অংশ নিতাম। অনুজের সঙ্গে সেখানেই প্রথম দেখা। সেই বন্ধুতা আমাদের আজও রয়েছে। অনুজ আমাদের খুব প্রশ্রয় দেয়, বিভিন্ন সময় বিভিন্ন পজিটিভ কথা বলে, ভালো লাগে। ভুল ত্রুটি হলে সমালোচনাও করে। এরকম বন্ধুই তো দরকার। আর নৃপেন্দা আমাদের খুব প্রিয় একজন দাদা। আমরা বাংলাদেশ ঘুরে এলাম একসঙ্গে, খুব আনন্দ করেছি। আজকে 4 তারিখ, আমার মনে পড়ছে ঠিক 3 মাস আগে আমরা এই মুহূর্তে বাংলাদেশে ছিলাম টাঙ্গাইল কবিতা উৎসবে। কবি মাহমুদ কামালের তত্ত্বাবধানে যে কবিতা উৎসব, কলকাতা বা ভারতবর্ষের অনেক কবি আমরা গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। এরপরে যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম নিষাদ। বছর 3 আগে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবিতাটি। নিষাদ, ছোট্ট কবিতা। ওড়ার বাসনা ছিল কৃষ্ণবর্ণ মেঘের বলয়ে, ওড়ার বাসনা ছিল কৃষ্ণবর্ণ মেঘের বলয়ে, পক্ষী জন্ম নিলাম না লক্ষ্যভেদী নিষাদের ভয়ে, পেয়েছি এমন জন্ম গিলে খায় হলুদ বিষাদ, পাখির উড়ান দেখে ঈর্ষায় আমি নিষাদ। শশাঙ্কদা এসেছেন। শশাঙ্কদা চিত্রকল্প নামে একটি পত্রিকা করেন। গত বছর আগস্টে সজল কাঞ্জিলালকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন। সজল কাঞ্জিলাল স্মারক বক্তৃতা আমি উপস্থাপন করেছিলাম শশাঙ্কদার আমন্ত্রণে। খুব ভালো মানুষ। অনেক মানুষ আজকে আমার সঙ্গে রয়েছেন এবং আমাকে, আমার এই উদ্যোগকে তারা সমর্থন জানাচ্ছেন। তাদের প্রশ্রয় আমি পাচ্ছি, এই জন্য আমি তাদের কাছে, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আরেকটি কবিতা শোনাবো। এই কবিতার নাম অলৌকিক। পরিমলদা লিখেছেন, ভালো লাগছে। প্রাণনাথদা লিখছেন, দারুণ চলছে। প্রাণনাথদা এমন একজন মানুষ, তিনি হলদিয়া অঞ্চলের একটি হাই স্কুলের প্রধান শিক্ষক। প্রাণনাথদাকে আমি কখনো রাখতে দেখিনি। দীর্ঘদিন তার সঙ্গে আমার আলাপ পরিচয়। তার অনুষ্ঠানে গেছি, তার অঞ্চলের, আমার মনে আছে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়েছিলাম। প্রাণনাথদা একসঙ্গে আমরা একটি পত্রিকা প্রকাশ করতেই হিমশিম খাই। প্রাণনাথদা একসঙ্গে 4টি পত্রিকা সম্পাদনা করেন। মেঘবল্লরী, মেঘনা, এরকম 4টি পত্রিকা বিভিন্ন বিষয়ের। মেঘবল্লরী মূলত বিষয়ভিত্তিক। কবিতা পত্রিকা একটা করেন, নামগুলো আমার এই মুহূর্তে সব মনে নেই। একটি করেন ছড়া পত্রিকা। এরকম 4টি পত্রিকা উনি সম্পাদনা করেন। কি করে করেন আমি জানি না। নৌসাদদা রয়েছেন মালদা থেকে। নৌসাদদাও আমাদের খুব প্রিয় দাদা। খুব ভালো লাগছে আপনারা আমার সঙ্গে রয়েছেন। আচ্ছা, কবিতার নাম অলৌকিক। মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছে, নির্মাণ
উপমাবিহীন। স্মৃতিভ্রংশের মতো বেড়ে যাচ্ছে অদৃশ্য ঋণ। দর্শনার্থী কেউ নেই, একজোড়া সন্ধানী চোখ নিজেকে ঋদ্ধ করে, অন্তহীন পড়ে না পলক। অনাত্মীয়া শরীরের সুঘ্রাণ মিথ্যে মনে হয়, দীর্ঘ অজ্ঞাতবাসে জন্ম নিচ্ছে সবিরোধ ক্ষয়। বিছানায় চাঁদ নামে, জ্যোৎস্নায় ভিজে যায় রাত, অবিকল নটরাজ নৃত্য করে জলপ্রপাত। নৈশব্দ খান খান, গান নাকি তীব্র কোলাহল, যেন আজ পথভ্রষ্ট নৌকাহীন অভিযাত্রী দল। গাঢ় নিঃশ্বাস পড়ে, সাঁতরায় অপরাধ বোধ, মৃত বারুদের মতো নিস্তেজ সর্বনেশে ক্রোধ। মুগ্ধতা ছুঁয়ে যাচ্ছে, অন্তর পরিপূর্ণ স্থির। কি রূপ ঢেলেছে আজ অলৌকিক রাতের শরীর। রীনাদি রয়েছেন, রীনাগিরি। বিপ্লব গঙ্গোপাধ্যায়, কবি মুকুল ভট্টাচার্য, মুকুলদা, কাকলি কথা পত্রিকার সম্পাদক, প্রণাম নেবেন। চিত্তরঞ্জন রয়েছে, চিত্তরঞ্জন দাস, আমাদের বন্ধু কোলাঘাটের। রীনাদি রূপশালী থেকে একটি অনলাইন কবিতা উৎসব করছেন, আমরা কবিতা পড়েছি তার আমন্ত্রণে সাড়া দিয়ে। আর বিপ্লবদার একটি ঐতিহ্য রয়েছে, পারিবারিক ঐতিহ্য, আমরা জানি কেতকী পত্রিকা তারা করেন। তার পিতৃদেব কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। মোহিনীবাবু আমার বাবার হয়তো বন্ধু নন, কিন্তু তাদের মধ্যে অত্যন্ত মধুর সম্পর্ক। মোহিনীবাবু আমার ছোটর দাবি পত্রিকাতেও লিখেছেন। বিপ্লবদা, খুব ভাল লাগছে তুমি এসছো। রাজীব চন্দ্র আমাদের হাওড়ারই আমাদের বন্ধু, খুব ভালো সঞ্চালনা করে। রাজীব লিখেছে আছি। আচ্ছা, অনেক বন্ধুকেই দেখতে পাচ্ছি। মহুয়াকে দেখলাম, মহুয়া আমাদের স্কুলের বন্ধু। উদয়নদা রয়েছেন, উদয়নদা লাইক দেখতে পেলাম, খুব ভালো লাগছে। এরপরে যে লেখাটি শোনাবো, আর খুব বেশিক্ষণ সময় নেব না আপনাদের। তাপস চক্রবর্তী রয়েছেন। তাপসদা উত্তরবঙ্গের মানুষ। তাপসদা খুব গুণী মানুষ। তাপসদার যেমন লেখা তেমন রেখা। তাপসদা খুব ভালো ছবি আঁকেন। সামনাসামনি কখনো দেখা হয়নি, হয়তো হবে কোনো দিন, কিন্তু তার কাজের সঙ্গে আমরা পরিচিত। গৌতমেন্দু দা রয়েছেন। গৌতমেন্দু রায় একজন অত্যন্ত গুণী মানুষ, কবি, ছড়া শিল্পী, আমাদের দাদা, আমাদের সহকর্মী। উত্তরবঙ্গ সংবাদে আমরা পাশাপাশি বসে কাজ করি। গৌতমেন্দুদা রয়েছেন, প্রতিদিন সকালে আমাদের কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, তিনি আমার সঙ্গে রয়েছেন, খুব ভাল লাগছে। আর দুটি লেখা পড়ব, তারপরে আজকের অনুষ্ঠান শেষ করব। দুটো লেখার মধ্যে একটি পড়ব, দুটি না তিনটি লেখা পড়ব। একটি ছোট্ট ছড়া পড়ি আগে। এই ছড়াটি প্রকাশিত হয়েছিল তথ্যকেন্দ্র পত্রিকায়। আমরা যে পত্রিকা অফিসে আমরা কাজ করি, সেই পত্রিকায় এই লেখাটি প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। বাই পোস্টে পাঠিয়েছিলাম। তখন রমাপদ পাহাড়ি আমায় ফোন করলেন একদিন, সপ্তাহখানেক পরে, যে হ্যাঁ, তোমার একটি ছড়া আমরা পেয়েছি, ওটা ছাপা হবে, রেলে কাজ। সেই থেকে তথ্যকেন্দ্র পত্রিকার সঙ্গে সম্পর্ক, রমাদার সঙ্গে সম্পর্ক। আজকে সেই পত্রিকা দপ্তরের সঙ্গেই আমরা যুক্ত। সেই ছড়াটি পড়ি, ছোট্ট ছড়া, রেলে কাজ। কেমন হলো জামাই তোমার?
দারুণ ভালো ছেলে। কোথায় যেন কাজ করে সে? কোথায় আবার? রেলে? সত্যি দাদা, এই বাজারে এমন ছেলের যা দাম। কি কাজ করে রেলে জামাই? বিক্রি করে বাদাম। মজা করেই লিখেছিলাম। আরো একটি ছড়া শোনাবো। এই লেখাটি প্রকাশিত হয়েছিল শুকতারা পত্রিকায়। শুকতারায় বহু বছর আগে, আজ থেকে প্রায় এটাও 20-22 বছর আগের লেখা, শুকতারায় প্রকাশিত। শুকনো কথার আত্মীয়তা, ছোটদের লেখা। বুঝতেই পারছেন শুকতারা এই সময়ের ছোটদের একটি উল্লেখযোগ্য পত্রিকা, বহু প্রাচীন পত্রিকা, 70 বছরের বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে। শুকনো কথার আত্মীয়তা। ভুগছে জ্বরে কদিন ধরে মদনমোহন সাহা। আত্মীয়রা দেখতে এসে বলছে মুখে আহা। কেউ বা বলে, ওরে মদন, বলবো তোকে কি আর, মনে হচ্ছে রোগটা কঠিন, প্রকোপ ম্যালেরিয়ার। কারো কথায় সাবধানে থাক, ডেঙ্গু হতে পারে, নিয়ম মতো ঝোল ভাত আর পথ্য ওষুধ খারে। আত্মীয়দের শুকনো কথা, নেই কো তাগিদ যাওয়ার, মাছ মাংস কালিয়া পোলাও ধুম বেড়েছে খাওয়ার। তাই না দেখে মদনমোহন গেলেন দারুণ চোটে, আত্মীয়দের কাণ্ড দেখে চোখ কপালে ওঠে। চেঁচান জোরে, সুস্থ হব, তোমরা আগে পালাও, অসুখ আমার, ভাবনা আমার, মিথ্যে কেন জ্বালাও। আমি প্রায় আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। সুধাংশু রঞ্জন সাহা, সুধাংশুদা রয়েছেন, লিখেছেন দারুণ হচ্ছে। নৌসদ্দা লিখেছেন অভিনন্দন। সঞ্জয় দে লিখেছেন ভীষণ ভীষণ ভালো লাগছে দাদা, অনেক ধন্যবাদ। একটি লেখার অনুরোধ ছিল, যে লেখাটি আমি প্রায় সব অনুষ্ঠানেই পড়ি। তোমারই যেন ভালোবাসিয়াছি। এই লেখাটি লিখেছিলাম আজ থেকে প্রায় 20-22 বছর আগে। এটাও তথ্যকেন্দ্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছোটদের লেখার পাশাপাশি যখন আমি বড়দের লেখা শুরু করি, বাবা আসলে একটা কথা বলেন যে প্রকৃত কবি তিনি, যিনি ছোটদের এবং বড়দের লিখতে পারেন, বা মিলেও লিখতে পারেন, অমিলেও লিখতে পারেন। আমি চেষ্টা করি, নিজেকে কবি বলে তো একেবারেই দাবি করি না। বাংলা ভাষায় এত উল্লেখযোগ্য কবি রয়েছেন, এখনো যারা লিখছেন, তাদের লেখা পড়ি, শেখার চেষ্টা করি। একটি লাইনও যদি, সার্থক লাইনও যদি লিখতে পারি, ধন্য মনে করব। তবে সেই পংক্তি আজও লিখে উঠতে পারিনি, আজও লিখতে পারিনি। অন্বেষণে আছি, চর্চায় আছি, এখনো হাল ছাড়িনি। যেটাই করি ভালোবাসা থেকে করি, ভালো লাগে তাই করি, নিজেকে তৈরি করার চেষ্টা করি। এবং ছড়া দিয়ে শুরু, এখন পাশাপাশি কবিতাও লিখি। অনেকে বলেন যে যারা ছড়া লেখেন তারা নাকি কবি নন, তারা ছড়াকার। বাবার একটি বিখ্যাত ছড়া আছে, বলো না আর ছড়াকার কবি নয়। ছড়াকাররাও কিন্তু কবি, যারা ছোটদের জন্য ছড়া লেখেন। কবি সুকুমার রায়কে কি আপনি শুধু ছড়াকার বলবেন? সুনির্মল বসুকে কি বলবেন? কবি নন? এখন যারা লিখছেন
এখন শ্যামলকান্তি দাস, তিনি কবিতা লেখেন, ছড়াও লেখেন। জয় গোস্বামীর অসাধারণ ছড়া আছে, কবিতা তো লেখেনি, অসাধারণ ছড়া লেখেন। বেশ কিছু ছড়া আমাদের ছোটর দাবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন সুবোধ সরকারের বেশ কিছু ছড়া আছে, আমরা পড়েছি বিভিন্ন পত্র পত্রিকায়। শ্রীজাতর লেখার ছড়া তো আমরা অনেকেই পড়েছি। শ্রীজাত ভীষণ ভালো, বড়দের কবি তো বটেই, ছোটদের লেখাও খুব ভালো লেখেন। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অংশুমান করও ছড়া লেখেন। ফলে ছড়া এবং কবিতার মধ্যে কোনো বিরোধ নেই। আমার যেটা মনে হয়, সব কবিতা ছড়া নয়, কিন্তু সব ছড়া কবিতা। ছড়ার মধ্যে কবিতার গুণও থাকে। সব ছড়া কিন্তু কবিতারই একটা অংশ। গদ্য কবিতা যেমন কবিতা, অন্তমিল দেয়া কবিতা যেমন কবিতা, তেমন ছড়াও, ছড়ার মধ্যে অবশ্যই মিল মাত্রা তো থাকবেই। মিল মাত্রা ছাড়া ছড়া হয় না। ছড়াও কিন্তু কবিতার একটা অংশ। এবং ছড়া খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায়, একদম ডাইরেক্ট মানুষের মনে পৌঁছে যেতে পারে। ছড়া সহজবোধ্য, মজার ছড়া হতে পারে। ছড়া মানুষকে ভাবায়, ছড়ার মধ্যে ব্যঙ্গ বিদ্রূপ থাকে, সময়ের কথা বলে ছড়া। এবং আমরা জানি রবীন্দ্রনাথের অসাধারণ কিছু ছড়া আছে, কাজী নজরুল ইসলামের ছড়া আছে। ফলে যারা কবি তারা ছড়াও লেখেন। আবার যারা ছড়া শিল্পী মূলত, তারাও অনেক সময় কবিতা লিখেছেন। কবি হিসেবেও তারা প্রতিষ্ঠিত। বললাম না, ছড়াকার বলে আলাদা করে কোনো কথা হয় না। যারা কবিতা লেখেন তারা যেমন কবি, যারা ছড়া লেখেন তারাও কিন্তু কবি। আর আমরা শুরু করেছিলাম ছড়া দিয়ে লেখালেখি, পরবর্তী সময়ে কবিতায় এসেছি। জানি না কতটা কি পেরেছি, তবে আপনাদের ভালোবাসা তো পেয়েছি, এটাই বা কম কিসের। আমি শেষ করব আমার অনুষ্ঠান। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ঘরবন্দি সময়ের মধ্যে আপনাদের সঙ্গে সরাসরি রামকিশোরদা রয়েছেন। রামকিশোরদা আমার অত্যন্ত প্রিয় একজন কবি। নবনীতা ভট্টাচার্য রয়েছে, বাচিক শিল্পী। খুব ভালো লাগছে। আমি তো অনেককে দেখতে পেলাম না, পাঠের সময় অনেকে কমেন্টস করেছেন, আমি পরবর্তী সময়ে সেগুলো দেখব। এবং বোধহয় এই অনুষ্ঠানটা আমার টাইম লাইনে থেকে যাবেন। যারা লাইভ দেখতে পেলেন না, তারা পরবর্তী সময়ে অনুষ্ঠানটি দেখতে পাবেন, আশা করি দেখবেন। আর এই যে ঘরবন্দি দশা, আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছি, জনজীবন স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে আমরা বেরোতে শুরু করছি। একটা সময় আশা করি এই যে মারণ ভাইরাস নির্মূল হবে আমাদের দেশ থেকে, সমগ্র পৃথিবী থেকে, আমাদের বাংলা থেকে তো বটেই। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরব, আমরা আবার অনুষ্ঠানে আমাদের দেখা হবে, আমরা আবার একসঙ্গে কবিতা পড়ব, একসঙ্গে গল্প করব, একসঙ্গে আড্ডা হবে, আলোচনা হবে। সেই দিন খুব বেশি দূরে নয়, দূরে নেই। সেই আশা নিয়ে আমি শেষ করছি। আমার শেষ কবিতা আপনাদের শুনিয়ে আজকের মতো বিদায় নেব। তোমারেই যেন ভালোবাসিয়াছি, উৎসর্গ রবীন্দ্রনাথ। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল তথ্যকেন্দ্র পত্রিকাতে। আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি, সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে? আজি বরিশন মুখরিত যদি গাই, সেও কি দু চোখে শ্রাবণ রাত্রি আঁকবে? কৃষ্ণকলির রূপকল্পনা করে কপালে সে রোজ পরবে কৃষ্ণ টিপ। কোনদিন যদি বিমলার কথা বলি, সেও কি বলবে নিখিলেশ সন্দীপ? কথায় কথায় অমলের কথা এলে, তখন সেও কি তুলবে সুধার কথা? নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে, সেও কি বলবে বৌঠান চারুলতা?
একান্তে যদি শেষের কবিতা পড়ি, সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে? হবে এই সব, তবে আমি প্রেম দেব, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে। কবিতা এখানেই শেষ। আরো অনেক বন্ধু এসেছেন দেখছি। কোলাঘাটে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সনাতন চক্রবর্তী এসেছেন, খুব ভাল লাগছে। যাই হোক বন্ধুরা, হঠাৎই সিদ্ধান্ত প্রথমবার লাইভের, এবং আপনাদের আজকে জানিয়েছিলাম ফেসবুকে, সেই মতো 7টায় শুরু করেছিলাম। আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা হলো, কবিতা হলো। আবার হয়তো আসবো কখনো এককভাবে। আগামীকাল মাভইয়ের একটি ফেসবুক লাইভ আছে, সেখানে গান হবে, কবিতা হবে, আমিও থাকব শম্পা বটব্যালের আমন্ত্রণে। আর অনলাইন কবিতা উৎসব, কবিতা পার্বণ, বেশ কিছু আমন্ত্রণে সাড়া দিয়েছি। যেমন কবিতা কার্নিভাল থেকে একটি হয়েছে, তাপসী আচার্য একটি করেছেন 19শে মে উপলক্ষে, রীনা গিরি একটি করেছেন, রাজকুমার আচার্যর আমন্ত্রণে পড়লাম শম্ভুরক্ষিতের কবিতা। এরকম সুশান্ত নন্দীর আমন্ত্রণে কবিতা পড়েছি নজরুলকে নিয়ে, কথা শরীতের আমন্ত্রণে রবীন্দ্রনাথের কবিতা পড়েছি। আমাদের বন্ধু রিমি দে, উত্তরবঙ্গের পদ্য পত্রিকার সম্পাদক, তার আমন্ত্রণে পড়েছি রবীন্দ্রনাথের কবিতা। এরকম বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আর আরও কিছু আমন্ত্রণ আছে। অনুষ্ঠান মঞ্চে আমরা যতদিন না যাওয়ার সুযোগ পাচ্ছি কোনো প্রেক্ষাগৃহে বা কোনো আমাদের মিলন ক্ষেত্রে, ততদিন আমরা এইভাবে একে অপরকে ছুঁয়ে থাকব। আর বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুকে কবিতা পোস্ট করেন, আমরা সেই পোস্ট পড়ি, কবিতা পড়ি, আপনাদের শেয়ার করা ভিডিও আমরা দেখি, অনেকে ইউটিউবে রয়েছেন। এইভাবেই আমাদের যোগাযোগটা থাক আপাতত। একটা নতুন জগৎ আমাদের সামনে খুলে গেছে। আমরা কিছুদিন আগে কবি কৃষ্ণা বসুর আমন্ত্রণে একটি টেলিকনফারেন্সে কবিতা পড়লাম। জোনা 10-12 ছিলেন, আমি ছিলাম, কৃষ্ণাদি ছিলেন, কবি ব্রত চক্রবর্তী ছিলেন, কবি পবিত্র মুখোপাধ্যায় ছিলেন, সৌমিত্রদা ছিলেন, সৌমিত্র লাহিড়ী ছিলেন, আরও অনেকে ছিলেন। একটি জমজমাট আড্ডা হলো। আমরা প্রত্যেকে একাধিক কবিতা পড়লাম, কবিতা নিয়ে কথা বললাম টেলিকনফারেন্সে। ফলে যতদিন না আমরা মঞ্চে কোনো অনুষ্ঠানে যেতে পারছি, বাংলা একাডেমি বা জীবনানন্দ সভাঘরের মতো প্রেক্ষাগৃহে, শ্যামলদা রয়েছেন, শ্যামলকান্তি দাস। শ্যামলদার কথা আমি আগেই বলেছি। আমি যে কজনকে গুরু মানি, শ্যামলদা তাদের মধ্যে অবশ্যই অন্যতম। শ্যামলদা ভালোবাসেন, শ্যামলদা স্নেহ করেন, এবং শ্যামলদা প্রয়োজনে ভুল ত্রুটি শুধরে দেন, বকাবকি করেন। এই রকম মানুষ তো খুব কম। প্রণাম শ্যামলদা, আপনার কাছে অনেক শিখেছি। আজকে কবি সম্মেলনের একটি কবিতাও পড়লাম আপনার পত্রিকায়। আপনার পত্রিকা নয়, এটা আমাদের সবার পত্রিকা। আর এইভাবেই আমরা বেঁধে বেঁধে থাকি। তবে আশা করি আমরা আবার একসঙ্গে মিলিত হব, আবার আমরা চায়ের আড্ডায় বসব, আবার আমরা অনুষ্ঠানে কবিতা পড়ব, আবার আমরা মিলিত হব। এই যে মারণ ভাইরাস, এই মারণ ভাইরাস এক সময় আমাদের থেকে দূরে চলে যাবে। এই যে যুদ্ধ, যে যুদ্ধে আমরা প্রত্যেকে লড়াইয়ে অংশগ্রহণ করছি অচেনা অদেখা শত্রুর সঙ্গে, এই যুদ্ধে আমরা জয়ী হব, এই আশা নিয়ে আজকের মতো আমি অংশুমান চক্রবর্তী আমার প্রথম ফেসবুক লাইভ আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই।